ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুরেরই বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি আবারও টিকিট পেলেন। এবারে কি বলেছেন রাজ চক্রবর্তী দেখুন। প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলকে, দলের সমস্ত সিনিয়র লিডারকে, অবভিয়াসলি আমার কনস্টিটিউয়েন্সি 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে ধন্যবাদ জানাবো। আমাকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে। আমি চেষ্টা করছি এই 5 বছরে আমার যে কাজ ছিল সেটার যথাযথ করার চেষ্টা করেছি। যেখানে যে সমস্যা হয়েছে তখন ছুটে গেছি। ব্যারাকপুরের মানুষজন আমাকে খুব পছন্দ করে। আমি জানি ব্যক্তিগতভাবে আমার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো করবো অবভিয়াসলি আগামী দিন। এবং এই মুহূর্তে লড়াই বড় শক্তির সঙ্গে লড়াই, তো সেই লড়াইটা আমাদেরকে জিততে হবে। এখন 1-1.5 মাসটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, অবভিয়াসলি আমাদের জন্য, সবার জন্য। তো যাতে ব্যারাকপুরের যে ঐতিহ্য আছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারি আর কি। মানুষ জানে আমি তারা কি বলবে, আমি তাদের কাছে গিয়ে কি বলবো। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, পাশে থাকবো। বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ কি বলছেন সরাসরি শুনুন। কৃষ্ণেন্দু, দেখো, আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল প্রার্থী হয়েছেন। এভাবেও ফিরে আসা যায় কুণাল ঘোষের ক্ষেত্রে, এটাই বলা যায়, কারণ সংসদীয় রাজনীতিতে তার কামব্যাক। কুণালদা, যখন আপনি রাজ্যসভার সাংসদ ছিলেন তখন জেলযাত্রার আগে সেটা, তারপর একটা কঠিন সময়, তারপর আপনি ফিরে এলেন, রাজনীতিতে এলেন, সাংবাদিকতা করলেন, তারপর বহু বিতর্ক, তারপর আবার বেলেঘাটা ক্যান্ডিডেট, কি বলবেন? দেখুন, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, সেটা কোর্টও জানে, সবাই জানে, আর মানুষও সবটা বোঝেন। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ দেব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আস্থা রেখেছেন, এই সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয় আমি সেটা পালন করি এবং নিষ্ঠার সঙ্গে পালন করি। তো ফলে এখন একটা এই ভূমিকায় বেলেঘাটায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী, ফলে এই যে নেত্রী আস্থা রেখেছেন, নেতা আস্থা রেখেছেন, দল আস্থা রেখেছে, এটা ভালো লাগছে। কালকে যখন মিছিলে হাঁটছিলেন তখনও পর্যন্ত বলছিলেন আপনি কিছুই জানেন না, সেটা কি সত্যি জানতেন না আগে থেকে জানতেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি সকলের সম্মানে যখন প্রকাশ হয়েছে, আপনি ধরে নিন আমি তখনই জেনেছি। এরপর কি কাজ শুরু করবেন? দেখুন, একটা সুবিধা হচ্ছে আমি সারা বছর কাজের মধ্যে থাকি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। সারা বছর ওই এলাকায় বেলেঘাটায় 8টা ওয়ার্ড আছে, এই 8 জন কাউন্সিলর এবং বিধায়ক, তাদের সকল নিয়ে আমার খুব সম্পর্ক ভালো। এবং আমাদের নেত্রী মমতাদি, বাকি সবাই তো আমরা সৈনিক, যে যার ভূমিকায় আছি। ফলে মাথার উপর মমতাদি অভিষেক, আর এই 8টা ওয়ার্ডে যে কাউন্সিলররা রয়েছেন তারা আমাকে গাইড করে দেবেন, বা দলের অন্য যে নেতারা রয়েছেন, অনেক সিনিয়র নেতারা এই এলাকায় থাকেন, তারা আমাকে বাকিটা গাইড করে দেবেন। আর বেলেঘাটার মানুষ তারা জানেন কুণাল ঘোষকে, যে স্ট্রাগল করা মানুষ, কিন্তু মানুষের পাশে থাকে। যে কোনো ঝড় জল বিপদে, যে কোনো মানুষের কোনো দল মত নির্বিশেষে কুণাল ঘোষের কাছে এলে পারুক না পারুক কুণাল ঘোষ শেষ অবধি লড়ে যায়। এই স্বীকৃতিটা মিলল কিভাবে? কারণ হচ্ছে যদি দলের অভ্যন্তরীণ সমীকরণ দেখা যায়, বারবার আপনার মুড সুইং করে, কখনো শীর্ষ নেতৃত্ব, কখনো দল, একাধিক বিষয়ে আপনি মুখ খুলেছেন, খবরের কেন্দ্রবিন্দু হয়েছেন। আরজিকর সময়, আরজিকর মুভমেন্টের সময় আপনার ভূমিকা যেমন দলকে ট্যাকেল করা, ডিফেন্ড করা, তার পাশাপাশি তার আপনার বিস্ফোরক মন্তব্য, এরপরেও আপনি এইভাবে ফিরে এলেন, এর নেপথ্য কাহিনী কি? না, কোনো নেপথ্য কাহিনী নেই। আমার মনে হয় আমার নেত্রী আমাকে অনেক কম বয়স থেকে চেনেন, এবং আমার নেতাও আমাকে যথেষ্ট চেনেন এবং ভালোবাসেন। ফলে নেতৃত্ব যেটা, যে অ্যাকচুয়ালি আমি হয়তো মুখ ফুটে দুম করে কিছু বলে ফেলি বা ইত্যাদি, কিন্তু আমার কোনো তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, হয়তো কিছু কথা বেরিয়ে যায়, কিন্তু তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। এবং আপনারা শুনছেন যে কুণাল ঘোষ কি বললেন। বরানগর থেকে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন শুনবো। কিছুক্ষণ আগেই কালীঘাটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকার অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আপনি 2024-এ ক্যান্ডিডেট হয়েছিলেন, এবার আবার ক্যান্ডিডেট আপনাকে করা হলো, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? অবশ্যই আত্মবিশ্বাসী, কারণ কাজ করেছি, 1.5 বছর সময় পেয়েছিলাম, 1.5 বছর কাজ করেছি যেটুকু সম্ভব ছিল একজন জনপ্রতিনিধির পক্ষে করার। আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা সেই ভরসাটা আমার উপরে রেখেছেন, এবং আমি বরানগরবাসীর কাছেও কৃতজ্ঞ যে তারা এই 1.5 বছরে যে সহযোগিতাটা করেছেন, ভরসাটা রেখেছেন, তার মর্যাদাটা আগামী 5 বছর আমি রাখবো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, এখানে তাপস রায়
2021-এ প্রায় 35,000 ভোটে জিতেছিলেন। 2024-এ আপনার মার্জিন অ্যারাউন্ড 8,000-এর কিছু বেশি ছিল। এবছর মার্জিন কি হতে পারে? আমি বিজেপির কোনো নেতার ব্যাপারে কথা বলবো না। আপনি তৃণমূলের ব্যাপারে জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে মার্জিন আমি মার্জিন যাই হোক না কেন, মানুষ ভোট দিয়েছে এবং ভোটে আমি জিতেছি, বিধানসভায় আমি গেছি। মার্জিন নিয়ে কি হলো? এক ভোটে হলেও তো বিধায়ক আমিই ছিলাম, মানুষ তো আমাকেই জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আর বিজেপির কোনো নেতার ব্যাপারে আমি বক্তব্য রেখে তাদেরকে অত ইম্পর্টেন্স দিতে চাই। লাস্ট কোয়েশ্চেন, গতকাল বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করা হয়েছে, সেখানে সজল ঘোষকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে। আজকে সজল ঘোষ বলেছেন বরানগরে এনার্জি নয় অ্যালার্জি সায়ন্তিকা ব্যানার্জি, কি বলবেন? না, আমি এটাই বলবো যে ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, রাজনৈতিক হোক, ব্যক্তিগত না হোক, এবং কথাতেই আছে ন্যাড়া বেলতলা একবার যায়, উনি আবার এসছেন, হারিয়ে পাঠিয়ে দেবো, কি আছে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।